পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে, 17 মিনিটের একটা বৈঠক হয়েছে। 10 মিনিটের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকটা 17 মিনিট পর্যন্ত গিয়েছে। এই যে ন্যারেটিভগুলো দাঁড় করানো হচ্ছে, এই ন্যারেটিভগুলো দাঁড় করানোর পেছনে যুক্তিটা কি, কারণটা কি, আদতে ভারতে কি করলেন ভ্লাদিমির পুতিন এসে এই 2 দিনে? চলুন। যুক্তরাষ্ট্র মূলত এই অঞ্চলকে চীনের প্রভাব বলয় মুক্ত রাখতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ রাখলে যে বাংলাদেশ সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার সে সম্পর্ক খারাপ করবে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ট্রাম্প প্রশাসনের ভালো সম্পর্ক থাকা দুষ্কর হয়ে পড়বে। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, একথা আমরা সকলেই জানি, কিন্তু এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি নামক রাজনৈতিক দলটির দুর্বলতা এত প্রবলভাবে জনগণের সামনে উঠে আসছে যে অনেকে মনে করছেন এই দলটি ক্ষমতায় গেলে দেশটা চালাবে কি করে। ক্ষমতায় না গিয়ে দলটির অবস্থা এত লেজে গোবরে হওয়ার পরেও তার উপর ভরসা করবে কি করে মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, ডিসেম্বরের 4 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে এসেছিলেন। 2 দিনের ভারত সফর বেশ রমরমা অবস্থার মধ্য দিয়েই তার পার হয়েছে। ভারত এই সফরটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং রাশিয়াও তার বন্ধু ভারতকে যে খুবই গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে সেটা নানাভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছে। অব্যাহতভাবে জ্বালানি সরবরাহের ঘোষণা দিয়েছেন পুতিন। ভারত এতটাই গুরুত্ব দিয়েছে, সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রপ্রধানের আগমনে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানো হয় না, কিন্তু নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছিলেন। আলোচনার জায়গা সেটা না, আলোচনার জায়গা ভারতে যখন পুতিন সফর করলেন তখন বাংলাদেশ থেকে যে কাজটা শুরু হলো সেটা হচ্ছে যে পুতিনের সঙ্গে ভারতে অবস্থানরত আমাদের যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে দিল্লিতে অবস্থান করছেন, পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এবং নির্দিষ্ট কত মিনিট বৈঠক হয়েছে, কি কথা হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন, তাতে মনে হতেই পারে যে পুতিন সম্ভবত শেখ হাসিনার সঙ্গে মিটিং করার জন্যই ভারতে এসেছিলেন। পুতিনের সঙ্গে শেখ হাসিনার মিটিং হয়েছে, কথা হয়েছে এবং কত মিনিট কথা হয়েছে, এই ব্যাপারগুলো কি আদৌ সত্য হওয়ার কোনো কারণ রয়েছে? কিন্তু মানে কারণটা হচ্ছে যে একটি দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের মতো এত বড় একজন নেতা দেখা করবেন, দেখা করে কথা বলবেন, তার রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে চলে যাবেন তিনি, এই ব্যাপারটা কতটা গ্রহণযোগ্য। কিন্তু পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে, 17 মিনিটের একটা বৈঠক হয়েছে। 10 মিনিটের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকটা 17 মিনিট পর্যন্ত গিয়েছে। এই যে ন্যারেটিভগুলো দাঁড় করানো হচ্ছে, এই ন্যারেটিভগুলো দাঁড় করানোর পেছনে যুক্তিটা কি, কারণটা কি, আদতে ভারতে কি করলেন ভ্লাদিমির পুতিন এসে এই 2 দিনে? চলুন একটু বুঝে দেখি যে যে খবরগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে সেই খবরের পেছনের বাস্তবতা কতটুকু, আর এই খবরগুলো ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগের লাভই বা কতটা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারত সফর করে গেলেন 2 দিন। এই সময়ে তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। 10 মিনিটের একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটা কথা বলতে বলতে 17 মিনিট পর্যন্ত গড়িয়েছে। তারা কি কথা বলেছেন নির্দিষ্টভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ফাঁস না করলেও পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। এই যে ন্যারেটিভগুলো তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে সত্যতা কতটুকু? রাশিয়ার প্রেসিডেন্ট যখন আরেকটি দেশে ভ্রমণ করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট কোন লেভেলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান করেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা মাথায় রাখলে একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, সে দেশের জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং আরেকটা দেশে তিনি আশ্রয় নিয়ে আছেন, সেরকম একজন ব্যক্তির সঙ্গে যত সম্পর্কই থাকুক না কেন, যত ঘনিষ্ঠতাই থাকুক না কেন, হ্যাঁ, রাশিয়ার সঙ্গে আওয়ামী লীগের সময়ে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় আমাদের রূপপুরে তৈরি হয়েছে। সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এখন পর্যন্ত সেটা চালু হওয়ার ব্যাপারটা আমরা যদিও দেখিনি, কিন্তু সেটা আওয়ামী লীগ সরকারের ওই কূটনীতির ফলেই হয়েছে। এই ব্যাপারগুলোকে নিয়ে হয়তো এক ধরনের অতি আত্মবিশ্বাস জন্মেছে আওয়ামী অ্যাক্টিভিস্টদের মধ্যে যে রাশিয়ার প্রেসিডেন্ট বোধহয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়েই ছাড়বেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জোট বেঁধে দুজন মিলে তাকে নিয়ে এসে, 3 জন একসাথে বাংলাদেশে বিমানে এসে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে তারপরে তারা দুজন বিদায় নেবেন। ন্যারেটিভ যেভাবে দাঁড় করানো হচ্ছে তাতে এরকমটাও মনে হতে পারে।
কিন্তু আদতে পেছনের বাস্তবতা কি? যেটা বলছিলাম, রাশিয়ার প্রেসিডেন্টের যে নিরাপত্তা বহর কিংবা নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার বাইরে গিয়ে একটা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করাটা কতটা মানে যুক্তিযুক্ত ব্যাপার কিংবা কতটা বিশ্বাসযোগ্য ব্যাপার। কিন্তু যারা কন্টেন্ট মেক করছেন তারাই যে 17 মিনিট মানে একেবারে এভাবে বলার চেষ্টা করছেন যে মিটিংটা 10 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 17 মিনিট হয়েছে, নানা বিষয়ে কথা হয়েছে। এই ব্যাপারগুলো কি বিশ্বাস করার কোনো কারণ রয়েছে? আমার মনে হয় যে কোনো কারণ নেই। কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বয়ানগুলো তৈরি করে যে পুতিন এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, এই বয়ানগুলো তৈরি করে আওয়ামী লীগের কি কোনো লাভ হচ্ছে? নাকি যারা গোগ্রাসে গিলছেন এই কন্টেন্টগুলো, যারা অন্ধের মতো গিলছেন, মনে করছেন এই বোধহয় শেখ হাসিনা ফিরে এলেন, এই গুজববাজ 2-4জন দেশে বিদেশে, বিশেষ করে বিদেশে বসে থাকা কয়েকজন গুজববাজ যে ধরনের মানে বয়ান বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সাধারণ যারা আওয়ামী লীগের ভক্ত, তাদেরকে যেভাবে গেলানোর চেষ্টা করছেন, এই গেলানোর চেষ্টা করিয়ে কোন পক্ষের লাভ হচ্ছে? যারা গিলছে তাদের লাভ হচ্ছে, যিনি গিলাচ্ছেন তার লাভ হচ্ছে, কিংবা আওয়ামী লীগের কি আদৌ কোনো লাভ হচ্ছে? গুজব তৈরি করে আদৌ কোনো লাভ হয় না। আমার মনে হয় যে সত্যের মধ্যে যদি থাকে এবং তাদের অ্যাক্টিভিজম যদি সত্যকে কেন্দ্র করে হয় এবং মানে সত্যকে বিশ্লেষণ, বরং ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, ভুলগুলোর সমালোচনা করা, এরকম যদি হয় তাহলে বরং বলা যায় যে তারা একটু আধটু হলেও উপকৃত হবেন। সর্বোচ্চ ভারতে এসে পুতিনের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে কি হতে পারে? সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ যে ব্যাপারটা হতে পারে সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা কিংবা বাংলাদেশ বিষয়ে কোনো আলোচনা হতে পারে। যদি ভারতের প্রধানমন্ত্রী এই ব্যাপারটা তুলে ধরেন তার সামনে, তাহলে একটা আলোচনা হতে পারে। বহু আলোচনার ফাঁকে 2-4 মিনিট এই আলোচনাটা হতে পারে যে এরকম একটা সমস্যা, মানে নরেন্দ্র মোদী তো এভাবেও উপস্থাপন করতে পারেন যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে এরকম একটা সমস্যার মধ্যে আমরা সময় পার করছি, এই ব্যাপারে কি করা যায়, আপনি একটু সাজেশন দেন। এরকম আলোচনাও হতে পারে। সর্বোচ্চ এই ব্যাপারগুলো হতে পারে। সেখানে পুতিন তার মতামত দিতে পারেন, সেটা হতে পারে। আবার শেখ হাসিনার শাসনামলে পুতিনের সঙ্গে, শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, সেই দুর্বলতা থেকেও 2-4টা কথা বলতে পারেন। এটুকুই সর্বোচ্চ হতে পারে। কিন্তু শেখ হাসিনা দিল্লিতে যেখানে অবস্থান করছেন, যে শুনশান নিরাপত্তার জায়গায়, বরং আর্মি মানে ঘিরে রাখা একটা জায়গায় তিনি অবস্থান করছেন, শোনা যায় যে একটা সেনানিবাসের একটা এলাকায় তাকে রাখা হয়েছে, সেই জায়গায় পুতিন যাবেন, শেখ হাসিনার সঙ্গে মিটিং করবেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। ব্যাপারগুলো যদি সত্যই হতো তাহলে শেখ হাসিনা বহু অডিওর ফাঁকে সাম্প্রতিক যে অডিওগুলো তার শোনা যাচ্ছে, সেই অডিওতে তিনি বলতেন না যে বাংলাদেশে তিনি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চান। তাহলে তিনি বলতেন যে তিনিই প্রধানমন্ত্রী আছেন, তিনিই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান। তার ক্ষমতাচ্যুতির ব্যাপারটা অনেক পরে হলেও তিনি নিজে যে অনুধাবন করতে পেরেছেন এবং আওয়ামী লীগও অনুধাবন করতে পেরেছে যে এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার ফিরে এসে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এটা মানে পাগলের প্রলাপ হতে পারে, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। সেই কারণেই তারা বাস্তবতা অনুধাবন করতে পেরে কিন্তু নির্বাচনের কথা বলছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। এমনকি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সচিব ওয়াজেদ জয় তিনি বলছেন তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে তারা নির্বাচন প্রতিরোধ করবেন, নির্বাচন হতে দেবেন না। এই যে অবস্থান, এটাই রাজনৈতিক অবস্থান, এটাই রাজনীতি হওয়ার কথা যে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দিতে হবে মানে কি? আমি আগের অধ্যায়গুলো মেনে নিচ্ছি, ক্ষমতাচ্যুতির ব্যাপারগুলো মেনে নিচ্ছি। হ্যাঁ, সেখানে অনেক বিতর্ক রয়েছে, তিনি পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি, তার পদত্যাগপত্র আছে কি নেই, সেগুলো আসলে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে গেছে। কারণ তিনি ফিজিক্যালি নেই, তিনি রাষ্ট্র ক্ষমতায় নেই, তিনি গণভবনে অবস্থান করছেন না, তিনি ভারতে চলে গেছেন। এটাই তো সব থেকে বড় বাস্তবিক অর্থে পদত্যাগ। এই ক্ষেত্রে আনুষ্ঠানিক পদত্যাগপত্র থাকলো কি না থাকলো এতে আসলে কোনো কিছু যায় আসে না। কারণ হচ্ছে যে তার অনুপস্থিতি, একজন রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধান, তিনি যদি অনুপস্থিত থাকেন, তার পুরো সরকার নিয়ে যদি অনুপস্থিত থাকেন, তাহলে তার অনুপস্থিতিই তো বলে দেয় তার পদত্যাগের কথা। তিনি দায়িত্ব পালন করছেন না, কিংবা করতে পারছেন না, কিংবা করার সুযোগ পাচ্ছেন না। সেই ক্ষেত্রেই তার যে শূন্যতা, সেই শূন্যতা ফিল আপ হয়েছে প্রফেসর ইউনূসের এই সরকার দিয়ে। এবং মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, সংসদ ভেঙে দেওয়ার ফলে সংসদের স্পিকার পর্যন্ত নেই, এরকম বাস্তবতা তো আমরা দেখছি। এই আলোচনা কেন আনলাম? এই আলোচনা এই কারণেই আনলাম যে বাংলাদেশটা একটা গুজবের দেশে পরিণত হয়েছে। শুধু যে আওয়ামী অ্যাক্টিভিস্টরা গুজব ছড়াচ্ছেন তা নয়, তার বিপক্ষ অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষের শক্তির পক্ষ থেকেও বহু গুজব, বহু ধরনের গুজব বহুভাবে ছড়ানো হচ্ছে। এই যে গুজব ছড়ানো, গুজব ছড়িয়ে আদতে কোনো কালেই কোনো পক্ষের কোনো লাভ হয়নি। গুজব ছড়িয়ে যদি লাভ হতো তাহলে গুজবের উপরে ভর করেই মানুষ তার সংসার পাততেন, তার জীবিকা নির্বাহ করতেন, তার সমস্ত কিছু পরিচালনা করতেন। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের লাভের নামে সব থেকে বেশি ক্ষতি করছেন এই গুজববাজরা, যারা মানুষকে গোগ্রাসে গেলানোর চেষ্টা করছেন, উল্টাপাল্টা মিথ্যা কথা বলে, চটকদার সব প্রসঙ্গ এনে, চটকদার থাম্বনেল করে, চটকদার হেডিং করে তারা মানুষকে ভুল পথে, ভুল স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন, যাতে করে তিনি তো নিজের ক্ষতি, নিজের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, সাথে জনগণকেও একটা ধোকার মধ্যে নিয়ে যাচ্ছেন, দলকেও তারা যে দল করেন, যে দলের পক্ষে কাজ করছেন বলে মনে করছেন তারা, সেই দলটাকেও ক্ষতিগ্রস্ত করছেন। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি নিজেও কি এই গুজববাজদের কবলে পড়েছেন, কিংবা এই গুজববাজদের কথায় বিশ্বাস করেন কিংবা কান দেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। যুক্তরাষ্ট্র মূলত এই অঞ্চলকে চীনের
প্রভাব বলয় মুক্ত রাখতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ রাখলে যে বাংলাদেশ সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার সে সম্পর্ক খারাপ করবে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ট্রাম্প প্রশাসনের ভালো সম্পর্ক থাকা দুষ্কর হয়ে পড়বে। সে বার্তা ট্রাম্প প্রশাসনের দিক থেকে পরিষ্কার। তো ওই যে বলছিলাম, চিনি মাখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তাটাই কি করে মতিউর রহমান চৌধুরী বর্ষিয়ানি সম্পাদক দিলে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপর চাপ বাড়ছে। সম্ভবত সেই বার্তাটি একটা মিষ্টির মোড়কে বা চিনি মাখিয়ে পরিবেশন করবার জন্য মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড় এমন একটি প্রতিবেদন লিখেছেন। মতিউর রহমান চৌধুরী বর্ষিয়ান বাংলাদেশি সাংবাদিক। 80-90-এর দশকে যখন বেশিরভাগ একটা বড় অংশের সাংবাদিক সম্পাদকদের রুশপন্থী, সমাজতন্ত্রী, বামপন্থী ঘরানার বলে চিহ্নিত করা হতো, তখন থেকেই মতিউর রহমান চৌধুরী মার্কিন ঘরানার সাংবাদিক হিসেবে পরিচিত। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, পশ্চিমের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ সবসময় আছে। সেই দিকের খবরাখবর তার জন্য খোলা, সেটা সবসময় বিবেচনা করা হতো মতিউর রহমান চৌধুরীর ক্ষেত্রে। মতিউর রহমান চৌধুরী ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। মানবজমিন পত্রিকা তার এসব মন্তব্য প্রতিবেদনের জন্যই কখনো নামে কখনো ছদ্মনামে একটা ইন্টারেস্টিং পাঠ হয়ে ওঠে মাঝে মাঝেই, কারণ অনেক ক্ষেত্রেই সূত্র থাকে না, কি কারণে তিনি লিখছেন বোঝা যায় না। তবে তার যে ঘরানা, সেই ঘরানা থেকে কি চাপ আসছে সেটা বোঝবার জন্য মতিউর রহমান চৌধুরীর এসব লেখা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো মতিউর রহমান চৌধুরী সম্পাদক, তিনি এই লেখাটিতে বলেছেন মোদি এখন থেকে সরাসরি পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং এটাই তার কাছে সবচেয়ে নাটকীয় মোড়। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল, যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে অনেকখানি। তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কাম্য নয়, ভূরাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। এর পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। মতিউর রহমান চৌধুরীর এই যে মন্তব্য, সেটার সঙ্গে দ্বিমত করবার কোনো উপায় নেই, কারণ এসব লক্ষণ একেবারে পরিষ্কার। মানে আপনাদেরকে তো আমি বলেছি, এমনকি দিল্লিতে এই অজিত দোভাল খলিলুর রহমানের বৈঠক, যে বৈঠক সম্পর্কে মতিউর রহমান চৌধুরী লিখছেন যে এই বৈঠকে ঠিক কি আলাপ হয়েছে সে সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি, কিন্তু বৈঠকটি আন্তরিক পরিবেশে হয়েছে। কিন্তু আপনাদের আমি জানিয়েছি যে ভারতের বিভিন্ন সাংবাদিক, সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরও ছড়িয়ে পড়েছিল যে দিল্লিতে সেই বৈঠকেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকের এক অংশে উপস্থিত রেখেছিলেন মার্কিন দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের। আর এরপর দোহায় তার 5 দিন পরেই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, খলিলুর রহমানকে গিয়ে কাতারের মধ্যস্থতায় ভারতের একজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যে বৈঠক করতে হয়েছে, সে বৈঠকে যে মার্কিন উপস্থিতি ছিল সে তো সংবাদ মাধ্যমের বরাতেই আপনারা জানতে পেরেছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র যে আলোচনার তাগিদ দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সরাসরি বলছে যে এই ভারত বাংলাদেশ সম্পর্কের এই টানাপোড়েন কাম্য নয়, সেটা একেবারেই নিশ্চিত, এবং সেটা আবারও মতিউর রহমান চৌধুরী নিশ্চিত করেছেন। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নীতির পরিবর্তন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নীতির পরিবর্তনটাকে খুব নতুন। দেখেন, ট্রাম্প প্রশাসন আসবার পরেই ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন গেলেন, তখন মনে করে দেখুন ওয়াশিংটনেই তাকে যখন প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গেও, তিনি বলেছেন যে পুরো দক্ষিণ এশিয়াটার দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীকে দিয়ে রেখেছেন। এটা প্রেসিডেন্ট ট্রাম্প যেরকম ক্যাজুয়ালি কথা বলেন, অনানুষ্ঠানিকভাবে কথা বলেন, সেভাবে বলেছেন বটে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, নিরাপত্তা নীতিটাই কিন্তু সেটা যে এই পুরো অঞ্চলটাকে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা এশিয়া প্যাসিফিক রিজিয়ন বলে, এবং সেখানে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বা নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তারা ভারতকে, প্রধানমন্ত্রী মোদীর দেশ ভারতকে চিহ্নিত করেছে। দেখেন, যুক্তরাষ্ট্র ভারতের এক্ষেত্রে একটা নেতৃত্বের জায়গা যে চায়, এর একেবারে সাম্প্রতিক প্রমাণ হিসেবে হাজির করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের পিট হেগসেট, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী, যুদ্ধ বিষয়ক সচিবের এই প্রতিরক্ষা চুক্তিটি সই হলো, তখনও মার্কিন যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেট স্পষ্টত বললেন যে এই চুক্তির মাধ্যমে সহযোগিতা, তথ্য আদান প্রদান আর কারিগরি সহযোগিতা বৃদ্ধি হবে, আর ভারত এক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলতে এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র হিসেবে কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে, ব্রেন ক্রিস্টেনসেন, তার সম্পর্কেও মতিউর রহমান চৌধুরী মানবজমিনে লিখে বলেছেন ভূরাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন। ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসছেন জানুয়ারি মাসে, এবং অক্টোবরে যখন তিনি সেনেটের মুখোমুখি হলেন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য
যে শুনানি অনুষ্ঠিত হয় সেখানে, তখন সেনেটে তাকে প্রধান প্রশ্নই করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা ভীষণ মাখামাখি শুরু হয়েছে, তারা নানা রকম অস্ত্র শস্ত্র প্রতিরক্ষা নীতি তৈরি করছে ইউনূস সরকারের আমলে, কমিউনিস্ট চীনের সঙ্গে মিলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন চীনকে যেভাবে বর্ণনা করে, বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট চীনের সম্পর্ক কমিয়ে আনার ক্ষেত্রে বা সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে সেটা কমিয়ে আনার ক্ষেত্রে কি কাজ করবেন ব্রেন ক্রিস্টেনসেন। ব্রেন ক্রিস্টেনসেন তখন বলেন তার মূল দায়িত্বই হবে সেটা যে বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমিয়ে আনা এবং চীনের সঙ্গে এই নিরাপত্তা কৌশল তৈরি, সামরিক অস্ত্রশস্ত্র কেনায় কি ঝুঁকি, সেটা তিনি এসে বাংলাদেশ সরকারকে বোঝাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।